মেঘালয়ের এই অপূর্ব নদীটার খ্যাতি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। স্বপ্নের মতো সুন্দর এবং স্বচ্ছ এই ডাউকি নদীর জল এতটাই পরিষ্কার যে মনে হবে আপনি নৌকার মধ্যে বসেও যেন শূন্যে ভাসছেন। জলের নিচে পাথরগুলো স্পষ্টভাবে বোঝা যায়। আজ আমরা ঘুরে দেখব এই উমগট নদী, যা শুধু তার পরিষ্কার জলের জন্যই না, ভারত বাংলাদেশ সীমান্তের জন্য বিখ্যাত। শেয়ার করব নৌকো বিহারের অভিজ্ঞতা এবং তার সাথে ঘুরে দেখাবো ডাউকি থেকে জাস্ট কিছুটাই দূরে স্নং পেডং বলে একটি অফবিট জায়গা, যেটা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যও বিখ্যাত। সন্ধান দেব দারুণ একটা রিভার ফেসিং লাক্সারি রিসর্টে এবং বলবো উমগট নদীতে কায়াকিংয়ের মজার অভিজ্ঞতাও। তাহলে চলুন শুরু করি মেঘালয় ভ্রমণের পঞ্চম পর্বের এই গল্প। তো আমরা এই বিউটিফুল গ্রামটা ছেড়ে মানে মৌলিংনং ছেড়ে যাচ্ছি আমার ফেভারিট জায়গা ডাউকির উদ্দেশ্যে। মৌলিনং থেকে ডাউকির ডিস্টেন্স প্রায় 30 থেকে 35 কিলোমিটার মতো। আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, যদি জ্যাম না থাকে একটু বেশিও লাগতে পারে। এই রাস্তায় যাওয়ার পথে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, ওদিকটা পুরোটাই বাংলাদেশ, এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখন আমরা যে ওয়াটারফলসটা দেখবো সেটা হচ্ছে বোর হিল ওয়াটারফলস। দেখুন এই ব্রিজের ওপর দিয়ে যাব আর ওয়াটারফলসটা দেখুন, অনেকগুলো লেয়ার আছে। বর্ষাকালে মেঘালয় এলে তো প্রচুর ওয়াটারফলস দেখতে পাবেন। এখন কিছু কিছু ওয়াটারফলস দেখতে পাওয়া যাচ্ছে, তবে জল অনেক কম। আবার ওখানে দেখতে পাচ্ছি কিছুজন স্নানও করছে। আমরা এবারে ডাউকি যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে। যদি মেন রাস্তা দিয়ে মানে যেটা কমন রাস্তা সেটা দিয়ে আসতাম তাহলে এরকম আরও বড় বড় গাড্ডা পাওয়া যেত। আমরা ভালো রাস্তা দিয়ে এসেছি, তার জন্য দুটো ওয়াটারফলসও পেলাম আর আপনাদেরকে দেখাতেও পারলাম। দেখুন ওদিকটা বাংলাদেশ, এই যে ডাউকি সামনে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা প্রথমবারই পার্কিং এরিয়াটা এলাম। আগের বারে যখন এসেছিলাম রাস্তাতেই নেমে গিয়েছিলাম, সেখান থেকে কোনো একটা লোকাল মানুষ আমাদেরকে নিয়ে গিয়েছিল একদম নিচে দিয়ে। বাট এটা হচ্ছে মেন পার্কিং এরিয়া, এখান থেকে আমরা এখন বোটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট আছে। দেখুন চিপস, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, টুকটাক খাওয়া জিনিসপত্র বিক্রি হচ্ছে। মানে এগুলো আমরা দেখিনি, আগের বারে আমরা রাস্তা থেকেই নেমে গিয়েছিলাম। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিলাম পার বোট 800 রুপিস। 45 মিনিটস আপনাকে বোটিং করাবে। আগের বারে যখন নিয়েছিলাম আমাদের অনেক বেশি টাকা পড়েছিল। আপনারা এই লোকেশনটা দেখে রাখুন, ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি থেকে একদম এখানে কিন্তু লেখা আছে। এখানে প্রচুর পর্যটক আছেন, এনারা সমস্ত বোটম্যান। যেই এলাম হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেল। এদিকে পুরো দেখতে পাচ্ছেন বাংলাদেশি মানুষজন, এই যে বর্ডার, এদিকটা পুরো বাংলাদেশ, এদিকটা পুরো ইন্ডিয়া। তো আমরা এবার স্টার্ট করতে চলেছি আমাদের বোটিং। একটা বোটে ম্যাক্সিমাম 3 জনের ক্যাপাসিটি আছে। এক্স্যাক্টলি 11টা বাজে আমরা স্টার্ট করলাম। তবে লাস্ট টাইম যখন এসেছিলাম নভেম্বর এন্ডে, তখন জলটা আরো বেশি, কালারটা অন্যরকম ছিল, একটু হয়তো কম জল ছিল, বেশি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছিল নিচের নুড়ি পাথরগুলো। তখন ওয়েদারটাও ভালো ছিল, রোদও ছিল, তার জন্য মেবি। একটুখানি ওই দিক থেকে আসার পরে কিন্তু নিচেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো এবার বোঝাই যাচ্ছে যত ওইদিকে যাব ক্রিস্টাল ক্লিয়ার জলটা শুরু হচ্ছে, এবং এখানে নিজেদের বোটের বা অন্যান্য বোটের রিফ্লেকশন গুলোও পড়ছে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, একদম যেন আয়নার মতো লাগছে। প্রতিটা বোটই কিন্তু এখানে বেশ কিছুটা সময়ের জন্য ব্রেক দেয় ফটোশ্যুট করার জন্য আর এনজয় করার জন্য। জলটা এত ভালো লাগছে, আমি জলে জাস্ট নেমে পড়েছি। মিষ্টি ঠান্ডা জল, মনে হচ্ছে স্নান করি, এবং এত গরম লাগছে। জেনারেলি এই জায়গার ওয়েদার প্লেজেন্ট থাকে অল ওভার দ্য ইয়ার, বাট এখন রোদটা বেরিয়েছে, কেমন একটা গুমট গুমট ভাব হয়ে রয়েছে চারিদিকে। এই যে গ্রিনারিটা, এটা কিন্তু সবসময় থাকে। আর ওইদিকে একবার দেখুন, ওই যে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে একদম জঙ্গলের মধ্যে, ওইটা হচ্ছে স্নং পেডং। আজকে আমরা ওখানেই স্টে করবো।
সামনে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা 1932 সালে তৈরি হয়েছিল, একটা সাসপেনশন ব্রিজ। কিছুটা এগিয়ে গেলেই বাংলাদেশ বর্ডার, যেরকমটা দেখলেন। ডাউকি রিভার কিন্তু মেঘালয়ের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট, মানে একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। অবশ্যই এখানে এলে এটা তো ভিজিট করবেন। ইন্ডিয়ার ক্লিনেস্ট রিভার। এই জলে কিন্তু প্রচুর মাছ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এবং লোকাল মানুষরা অনেকেই বোট নিয়ে বা এই রিভার সাইডে বসে বসে মাছ ধরছেন, ওটাও দেখতে পাচ্ছি ওই যে দেখুন দূরে। তারপর জলটা এতটাই ক্লিয়ার যে এখানে স্কুবা ডাইভিং বা স্নর্কলিং, কায়াকিং এই টাইপের জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন বা করতে পারেন। অনেকেই ওখানে দেখলাম করছেন। তো সব মিলিয়ে মানে আমার তো মেঘালয়ের বেস্ট প্লেসেসের মধ্যে এটা একটা লাগে। কিভাবে সময়টা এখানে কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। অনেকেই হয়তো এই এক্সপিরিয়েন্সটা অলরেডি করে গেছেন, তারাও জানেন যে সময় মানে ভালো সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাট একটু সানি ওয়েদারটা কোথাও না কোথাও মিস করে গেলাম। এখানে বেরিয়ে ও বললো একটু ঝালমুড়ি খাবে। এখানে ঝালমুড়ি 50 টাকা করে। এটা আবার বাঁধাকপি দিয়েছে, ওই জন্য দেখছে কেমন খেতে ঝালমুড়ি। এই কালো কি একটা দিয়েছে, বিচ্ছিরি মনে হচ্ছে, কয়লা গড়িয়ে দিয়েছে, তার উপর বাঁধাকপি কাঁচা। ডাউকি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের দিকে, আর এটা হচ্ছে ডাউকি মেন বাজার। দেখুন ডাউকি থেকে 5 থেকে 7 মিনিট মতো এসেই এই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই সমস্ত ট্রাকগুলো যাচ্ছে বাংলাদেশে। বড় বড় পাথর আছে, এই পাথরগুলো যাচ্ছে, সিমেন্ট তৈরি হবে। দেখুন লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ। এই হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এন্ট্রি করার গেট। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ইন্ডিয়া। ওয়েলকাম টু ইন্ডিয়া, মেরা ভারত মহান। চলে এলাম আবার। এখন আমরা যাচ্ছি স্নংপেডং এর উদ্দেশ্যে। অনেকেই ডাউকি ঘুরে গুয়াহাটি চলে যান, সেটা একটা অপশন। আগেরবারে আমরা সেটাই করেছিলাম, বাট এবারে মনে হলো ডাউকির কাছাকাছি কোনো জায়গায় থাকি, তার জন্য আমরা স্নংপেডং এ থাকবো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে রিসর্টে, বিটেলনাট রিসর্ট। এখানে আছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর নিচে আছে রুমগুলো। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 101। রুমটা খুবই বড়, একটা কিং সাইজ ডাবল বেড রয়েছে, যেখানে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, এত বড় বেড। তার সাথে সাইড টেবিল রয়েছে, এদিকে রয়েছে এয়ার কুলার, এখানে একটা বিশাল বড় ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে রিভার ভিউ পাওয়া যায়, ওটা পরে দেখাচ্ছি। তার আগে এই হচ্ছে কাভার্ড, এখানে টেবিল, চেয়ার, জল, চা, কফি সমস্ত কিছু দেওয়া রয়েছে, টিভিও রয়েছে, আর সাথে রয়েছে এদিকে অ্যাটাচড ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। পুরো রুমটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব পছন্দ হয়েছে রুমটা। আর এখানে আসুন, এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে এই রিসর্টের প্রতিটা কটেজের ভিউটা পাওয়া যায়। এরকম কটেজ রয়েছে, সিঙ্গেল কটেজ। টোটাল 7খানা রয়েছে। আর ওই দূরে যদি দেখেন ভালো করে, দেখা যাচ্ছে রিভারের ভিউ, উমগট রিভার। তো আমাদের রুম দেখিয়ে দিয়েছি, আমাদের খুব পছন্দ হয়েছে, এবং প্রতিটা রুমে প্রায় একই ক্যাটাগরির। এবং ব্যালকনিতে দাঁড়ালে বা এই বাইরে বেরিয়ে এলেও দেখতে পাবেন চারিদিকে সুপারি বাগানে ভর্তি। তার জন্যই এই রিসর্টের নাম বিটেলনাট রিসর্ট। এবং এনাদের একটা ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। আমাদের খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চ করে তারপর স্নংপেডংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোর কাছে যাব। তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, মিক্সড ভেজ ফ্রাই, তার সাথে ডাল ফ্রাই, এখানে দিয়েছি স্যালাড আর পাঁপড়, রোস্টেড পাঁপড়। তো এই রিভার ভিউ দেখতে দেখতে আমরা এখানে লাঞ্চটা করব। তো এখানে লাঞ্চের টেস্ট মোটামুটি ছিল। লাঞ্চ করার পরে আবার আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। ও বাই দ্য ওয়ে, আপনারা যারা পুরো সিরিজটা আমাদের দেখছেন তারা জানেন আমরা এই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি। নর্থ ইস্টে এলে আমরা গাড়ি নিই একমাত্র নিপনদার কাছ থেকে। নিপনদার মহাবাহু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। তো যে কোনো রকম গাড়ির জন্য কিন্তু নিপনদাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ইউটিউব বেশ কিছু ফ্যামিলি মেম্বার অলরেডি ঘুরে গেছেন, ওনার সার্ভিস ভীষণ ভালো। তো চলুন যাই এখন স্নংপেডংয়ে যে জায়গাটা অ্যাক্টিভিটিস হয় তার দিকেই বেরোচ্ছি। এখানেও ঢুকতেও কিন্তু এন্ট্রি ফিস আছে পার পার্সন 50 রুপিস করে। এই হচ্ছে কাউন্টার, প্রতিটা জায়গাতেই এরকম স্লিপ।
এটা হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ার পাশে একটা দুটো ছোট ছোট দোকান আছে যেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এখানে সেলফি ডেঞ্জার জোন, আর এই নিচে দিয়ে গেলেই আমরা রিভারে পৌঁছে যাব। তো এই স্নংপেডং হলো সুন্দর একটা ছোট্ট গ্রাম। এখানে ওই একই নদী বয়ে যাচ্ছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার জল, তবে জলটা একটু কম আছে এখানে। আর একটা সাসপেনশন ব্রিজও আছে যেখানে আপনারা পায়ে হেঁটে চলাফেরা করতে পারেন। আর নদীর এপার ওপার বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প সাইট রয়েছে। এখানে জেনারেলি মানুষ ক্যাম্পিং করতে আসে, স্টার গেজিং করতে আসে। তার ওপর তো প্রচুর প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন সামনেই অনেক কায়াক দেখতে পাচ্ছি কালারফুল, তারপর ক্লিপ জাম্পিং হয়, বোটিং হয়, তারপর জিপ লাইনিংও হয়। তো প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস এখানে এলে আপনারা করতে পারবেন। ও প্রথমে একা ট্রায়াল দিয়ে নিল, একটু নিচে বসে আছে, এবার আমি জয়েন করব। এখানে হচ্ছে 500 টাকা 33 মিনিট, মানে 35 মিনিট হলে হবেই আর কি। তো কায়াকিং এই নিয়ে অনেকবারই হয়ে গেল জীবনে। লা 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 লা, চলো গো, ঘোরাচ্ছ কেন? সোজা চলো। এ তো ঘুরেই যাচ্ছে। সুন্দর, আমি পিছনে বসে আছি ভালো করে। হ্যাঁ, ভালো করে নিয়ে চলো। আমাকে বললো তুমি আলাদা কায়াকে যাও দাদার সাথে, আমি আলাদা কায়াকে করে ফিরবো। আমি বললাম ঠিক আছে চলো, আর রিল্যাক্স করতে হবে না, অনেক রিল্যাক্স হয়েছে, অনেক অনেক অনেক, আবার কি অনেক রিল্যাক্স হয়েছে, চলো। সোজা গিয়ে যদি পিঠে মারি না, সারা জীবন মনে থাকবে। দাদা सीधा बैक पे नहीं मार सकते उसका, एकदम कायक लेके घुसा दीजिए ना। What's your name? Blue Star. ब्लू स्टार। ব্লু স্টার বহুত ইউনিক নেম হ্যাঁ। আর এখানে এলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদা দারুণ একজন মানুষ, দারুণভাবে আমাদেরকে গাইড করেছে, আমাদের এত ছবি তুলে দিয়েছে, কোনো বিরক্ত হয়নি। এ প্রচুর খাটিয়েছে দাদাকে, আলাদা করে দুটো কায়াক নিয়েছে, বাট দাদা ইজ রক স্টার। মেঘালয়ে যা গরম, অক্টোবর মাসের লাস্টেও সারাদিন ঘোরার পরে এই জিনিসটা জাস্ট রিল্যাক্সিং, মারাত্মক রিল্যাক্সিং। অবশ্যই এখানে এলে এগুলো ট্রাই করবেন, অথবা একটু বেশি অ্যাডভেঞ্চার করতে চাইলে জিপ লাইনিং আপনাদের জন্য খোলাই আছে, ওটাও 500 টাকা। শেষ হয়ে গেছে, এবার উঠে পড়ো। আমি একা পার করতে পারলাম। হ্যাঁ, তুমি অনেক কিছু। একা চালিয়েছি পুরোটা। তো আমরা ডাউকির থেকে বেশি এনজয় এই স্নংপেডংয়ে করলাম, কেন কি 2.5-3 ঘন্টা কাটালাম এবং ওয়েদারটাও ভালো ছিল, জলটাও ভালো। সব থেকে ভালো যেটা লেগেছে, একদম লেস ক্রাউডেড একটা জায়গা, এবং এখানে এই কালারফুল কায়াকগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ডাউকিতে শুধুমাত্র কিন্তু বোটিং হয় এবং ভিড় ভাট্টা, এখানে কিন্তু বোটিং প্লাস আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস হয়, যেগুলো এই পয়েন্ট থেকেই আপনারা করতে পারেন পার্কিংয়ে এসে। তো সব মিলিয়ে আমার মনে হয় ডাউকিতে অবশ্যই যাওয়া উচিত, বাট এই জায়গাটাও মিস করবেন না। কারণ এই জলটা কিন্তু ডাউকির মতো ক্লিয়ার। এখান থেকেই নদীটা শুরু হচ্ছে, দিয়ে ডাউকি হয়ে একদম বাংলাদেশ বেরিয়ে যাচ্ছে। স্নংপেডং থেকে ফিরে কিছুক্ষণ রুমে রেস্ট নিচ্ছিলাম। খুব হেকটিক একটা ডে গেছে। এখন সন্ধ্যাবেলা ব্যালকানিতে বসে আছি বিন ব্যাগে, দূর থেকে ভেসে আসছে নদীর শব্দ, আর রিসর্টের অ্যাম্বিয়েন্সটা আলাদাই। তো স্নংপেডং বেসিক্যালি কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। আমরা কায়াকিং করলাম 500, তার সাথে জিপ লাইনিং আছে 500, যদি আপনারা স্নর্কলিং করতে চান তাহলে 500, আর যদি স্কুবা ডাইভিং করতে চান 3500। এবার ওখানে দাদার সাথে কথা হচ্ছিল, দাদা বলছে স্নংপেডংটা না সহজে মানুষ উচ্চারণ করতে পারে না, ডাউকিটা সহজে উচ্চারণ করতে পারে বলে ওখানে ট্যুরিজম বেশি হয়। এবার এটা কোথাও না কোথাও আমরা রিলেট করতে পারি, আমরা যখন চ্যানেলের নাম সায়েল স্টোরিজ বলি না, অনেকে সহজে বুঝতে পারে না, তো আমাদেরও প্রবলেমটা হয়। যদি স্নংপেডংয়ে থাকার ইচ্ছা থাকে তাহলে থাকতে পারেন, কারণ ক্যাম্প অ্যাকোমোডেশন আছে পার পার্সন, মানে পার টেন্ট 1000 টাকা, আর যদি খাওয়া দাওয়া নিয়ে হয় পার পার্সন 1000 টাকা। সেখানে ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে, তার সাথে
আপনাদের রুমও আছে, এই রিসর্টেও স্টে করতে পারেন। আমি বলবো যারা একটু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পছন্দ করেন, যারা এই টাইপের মানে তারা কিন্তু স্নংপেডংটা কনসিডার করতে পারেন। ডাউকির জল ওই স্নংপেডংয়ের জল একই জল, ওটাই ডাউকি হয়ে বাংলাদেশে যাচ্ছে। বাকি এই ছিল একটা ছোট্ট করে আপডেট। এখন সন্ধ্যাবেলা এখানে বসে আছে, হালকা ঠান্ডা, আর সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট দুর্দান্ত। বাইরে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, মানে প্রচুর গেস্ট আছেন। আর এখন আমরা এসেছি ডিনার করতে। এই হচ্ছে আমাদের রাতের মেনু, ভেজ গার্লিক ফ্রাইড রাইস, তার সাথে এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান। ডিনারের টেস্ট আমাদের বেশ ভালোই লেগেছে। তো ডিনার করার পর এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই রিসর্টের চারদিকে তো প্রচুর সুপারি গাছ, তার সাথে নদীর আওয়াজটা এমনভাবে ভেসে আসবে মনে হবে যেন পাশে কোনো সমুদ্র আছে, মানে এই ফিলটা কিন্তু এখানে হবে। তো আজকে মোটামুটি ওয়েদার ক্লিয়ারই আছে, দেখা যাক কালকে সকালবেলা এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু রুমের সাথে বাফে ব্রেকফাস্ট দেওয়া হয়। পুরি আছে, আলুর পরোটা আছে, চানা মশলা আছে, তার সাথে বয়েলড এগ আছে, এখানে ফ্রুট জুসের অপশান আছে। নদীর ভিউ দেখতে দেখতে যদি ব্রেকফাস্ট এনজয় করতে হয় তাহলে আপনাদেরকে চলে আসতে হবে বেটেলনাট রিসর্টে। এখানে একটু প্রাইসগুলো বলে দিই। যেরকম কটেজে আমরা ছিলাম সেই একই ধরনের কটেজ, শুধু এক একটা কটেজে কুইন সাইজ বেড, এক একটা সাইজে কিং সাইজ বেড। যদি আপনারা সিজনে আসেন তাহলে আমাদের মানে কিং সাইজটার ভাড়া পড়বে 4500 ইনক্লুডিং ব্রেকফাস্ট, আর কুইন সাইজটা পড়বে 4000, আর অফ সিজনে 500 করে কম। তো এই ছিল আমাদের ডাউকি এবং স্নংপেডংয়ের ব্লগ। যারা অ্যাডভেঞ্চার লাভার, যারা একটু নেচার লাভার, যারা একটু নদীতে ঝাপাঝাপি করতে পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট একটা লোকেশন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট পর্ব নিয়ে।